শবনৃত্য পর্ব সংখ্যা ৩। লেখনীতে অনিদ্রিতা আঁখি। আমি রক্ত দেব, তবে আমার একটা শর্ত আছে। করিডোরের এক কোণে দাঁড়িয়ে ডাক্তারের সাথে গুরুত্বপূর্ণ কথোপকথনে নিমগ্ন ছিল আবাবিল। হাসপাতালের কোলাহল পরিবেশে আচমকা উচ্চারিত সেই মেইলি স্নিগ্ধ মৃদু স্বর যেন তার শ্রবণেন্দ্রিয় হঠাৎ করেই ধাক্কা দিল। ভ্রু কুঁচকে বিস্ময় ও কৌতূহল নিয়ে সে পেছন তাকালো। দৃষ্টিসীমায় ধরা পড়ল সাধারণ জামা কাপড়ে আবৃত এক স্বল্প বয়সী তরুণী। বাংলাদেশ সবুজ চোখের মনির মেয়ে দেখে সে একটু অবাক হলো। তার ফর্সা ত্বক, সরু গড়ন, খুব বেশি হলে 5 ফুট 4 ইঞ্চি লম্বা হবে। বয়স বয়স অনুমান করা কঠিন। মুখে এক ধরনের অদ্ভুত ফ্যাকাশে ভাব, হয়তো ক্লান্তি কিংবা মানসিক ভার। কিন্তু সেই ফ্যাকাশে ভাবের মধ্যেও যেন তার চেহারার সৌন্দর্যকে এক বিন্দুও কমাতে পারেনি। কোনো জাঁকজমক না থাকলেও মেয়েটির চেহারায় এমন কিছু আছে যা প্রথম দেখাতেই যে কোনো ছেলের মনের ভিতর কিছু একটা নাড়া দিতে বাধ্য। অন্য সময় হলে হয়তো আবাবিল একচোখা বাঁকা হাসি ছুড়ে দিত। মেয়েটির চেহারায় এক দৃষ্টি বুলিয়ে রসিক কণ্ঠে কিছু একটা বলে বসত। তার স্বভাব সুযোগ পেলেই মেয়েদের সাথে ফ্লার্ট করে ওঠে। কিন্তু আজকের পরিবেশ ভিন্ন। মুহূর্তের মধ্যেই সে নিজের চেনা রংটা গুটিয়ে নিল। ঠোঁটে উঠে এলো গম্ভীর্যের আস্তরণ। উপহাস কণ্ঠে ব্যঙ্গাত্মক করে বলল, দেখে তো মনে হচ্ছে তোমাকেই রক্ত দেওয়া দরকার। তুমি আবার অন্য কাউকে রক্ত দেবে? একটু থেমে চোখ নামালো, কিন্তু কথাটা আরও কিছুটা তীক্ষ্ণ হলো। নিজেই আগ বাড়িয়ে রক্ত দেওয়ার কথা বলছো, আবার তাতে শর্ত জুড়ে দিচ্ছ। ভেরি ফানি। এটা বলে আবাবিল গভীরভাবে তাকিয়ে রইল মেয়েটার চোখে। তবে সেখানে সে যা খুঁজছিল তা পেল না। না কোনো লজ্জা, না কোনো বিস্ময়। তরুণের মুখায়ব নিস্পৃহ, চোখজোড়া অদ্ভুত এক নির্লিপ্ত আলোয় ভরপুর, যেন সব জেনে বুঝে তবুও অনড় উত্তাপ। তার চাহনিতে কোনো আকুতি, না কোনো অনুরোধ, শুধু নির্লিপ্ত আর আত্মবিশ্বাস। মেয়েটা আবার ধীরে মাথার ওড়নাটা গুটিয়ে নিয়ে নম্রতা নিয়ে বলল, করিডোরে আপনার পাশ দিয়ে যাওয়ার সময় কথোপকথনে কিছুটা শুনে ফেলি। তখনই বুঝতে পারি কারোর AB নেগেটিভ রক্তের প্রয়োজন, যা এই মুহূর্তে হাসপাতালের ব্লাড ব্যাংকে নেই। আর আপনি নিশ্চয়ই জানেন, AB নেগেটিভ রক্ত পৃথিবীর এক অংশের থেকেও কম মানুষের শরীরে পাওয়া যায়। এখন আপনি যদি ভেবে থাকেন এটা সহজে মিলবে, তাহলে আপনি ভুল করছেন। এরপর সে হালকা একটা নিঃশ্বাস ফেলে বলল, একটু ইতস্তত করে তরুণী পিছনের দিকে ঘুরে দাঁড়ানোর আগেই বলল, আচ্ছা, আপনার যদি আমার শর্ত মেনে নিতে সমস্যা থাকে তাহলে আমি চলে যাচ্ছি। মেয়েটি ঘুরে যেতে উদ্যত হলেই এতক্ষণে আবাবিলের পাশে দাঁড়ানো মধ্যবয়সী ডাক্তার তৎক্ষণাৎ হাতের ইশারা করে মেয়েটিকে থামালো। আবাবিলের দিকে ঘুরিয়ে বলল, মেয়েটি ঠিক বলেছে। AB নেগেটিভ রক্ত এই মুহূর্তে পাওয়া অসম্ভব। আর আপনি নিশ্চয়ই জানেন রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ। যত তাড়াতাড়ি সম্ভব রক্ত না পেলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। তাই মেয়েটাকে এখন যেতে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আজ 1 সপ্তাহ হতে আসলেও তারা বিডিতে এসেছে, কিন্তু যে স্যার দেশে আসতেই রাজি হননি, সে হঠাৎ দেশে এসেই মত পাল্টে ফেলে। সে জানায় দেশে কয়েক মাস থাকবে, তবে এই মত পাল্টানোর কারণ সে নিজেও জানে না। সে কেন? তার মনে হয় না একমাত্র উপরওয়ালা ছাড়া লিও স্যারের মনে কখন কি চলছে তা অন্য কেউ জানে। আবাবিল কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো, চোখে চিন্তার ছায়া। হয়তো ভাবছে এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা অদ্ভুত স্বভাবের এই তরুণীটিকে বিশ্বাস করা উচিত কিনা। কিন্তু হঠাৎ মেয়েটির পোশাক আশাক আর চেহারার মলিনতা দেখে মনে হলো হয়তো গরিব মানুষ টাকার বিনিময়ে রক্ত বিক্রি করতে এসেছে। এমন কত মানুষ আছে যারা দুমুঠো ভাতের জন্য কত কী করে, এটা তার ভালোই ধারণা আছে। তারপর সে ধীরে মাথা তুলে মেয়েটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার কথাই মেনে নেওয়া হলো, তবে শর্তটা কি? মেয়েটা যেন এই প্রত্যাশিত উত্তরের জন্য অপেক্ষা করছিল। তার চোখে এক মৃদু আলো জ্বলে উঠল। ডাগর ডাগর চোখ জোড়া একবার ঝাপটালো সে। তারপর শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে 2 হাত ধীরে একত্র করলো। আঙুলগুলো একে অপরের মাঝে গুটিয়ে কচলাতে লাগলো।
একটা চাপা অস্বস্তির বহিঃপ্রকাশ যেন। আমাকে একটা কাজ দিতে হবে, এই মুহূর্তে আমার একটা কাজ খুব দরকার। আপনি আপনাকে দেখে মনে হয়েছে আপনি সেটার ব্যবস্থা করে দিতে পারবেন। আবাবিল আশ্চর্য চোখে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা রমণীটির দিকে। সে মোটেও এমন কিছু আশা করেনি। ভেবেছিল মেয়েটা হয়তো টাকা চাইবে মোটা অঙ্কের। সে নিজের ভেতরে বিস্ময়তা সামলে নিয়ে ধীর স্থির গলায় বলল, আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না, কিন্তু মোটা অঙ্কের টাকা দিতে পারি। মেয়েটার মুখ হঠাৎ করেই যেন মলিন হয়ে গেল। আমার টাকা না, কাজ লাগবে। আর আপনার পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে আপনি চাইলে খুব সহজে আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন। আবাবিলের কপালে তীক্ষ্ণ একটা ভাঁজ পড়ল। সে এবার সত্যি বিরক্ত। এমন মানুষও পৃথিবীতে আছে নাকি যে মোটা অঙ্কের টাকা রেখে কাজ চায়? নাকি এর পেছনে অন্য মতলব? সে সন্দেহ ভরা চোখে মেয়েটার আপাত মস্তক দেখে নিল। না, সন্দেহজনক তেমন কিছুই দেখতে পেল না। তার ভেতরে একটা দ্বন্দ্ব পাক খেতে শুরু করল। হ্যাঁ, সে জানে মেয়েটার কাজ জোগাড় করে দেওয়া তার পক্ষে অসম্ভব কিছুই না। অফিসে যে অনেক চাকরি ঠিক করে দিয়েছে, কিন্তু সেসব ছিল পুরুষ প্রার্থীরা, কারণ তাদের অফিসে মেয়ে মানুষ অ্যালাউ না। এই মেয়েটাকে নিয়ে সে মহা ফাপড়ে পড়ে গেল যেন এবার। তাকে দেখে মনে হচ্ছে না সে অর্থের বিনিময়ে নিজের রক্ত দিতে রাজি হবে, বরং তার চোখে কিছুটা দৃঢ়তা আর কিছুটা আত্মসম্মান আর বিস্ময়কর একটা স্থিরতা রয়েছে। আজ তার খুব আফসোস হলো যে সে বসের মতো হৃদয়হীন নিষ্ঠুর নয়। বস হলে একটি কথাও না বাড়িয়ে এতক্ষণে কাজ সেরে ফেলত, কিন্তু সে পারছে না কারণ সে তার বসের মতো পাষাণ হৃদয়ের মানুষ না। কিছুক্ষণ নীরব থেকে সে গলা খাকারে দিয়ে প্রশ্ন করলো, তুমি কোন ক্লাসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। আবাবিলের মুখটা ফ্যাকাশে হয়ে এলো। আশার আলো নিভে গেল যেন, কারণ তার অফিসে যারা চাকরি পায় তারা অন্তত স্নাতক পাস, অনেকে মাস্টার্স ডিগ্রি থাকে, আর সিজিপিএ তো ঝকঝকে হওয়া লাগে। শুধু লেখাপড়া না, দক্ষতা, প্রেজেন্টেশন, ইংরেজিতে বলা, মেইল লেখা, সব লাগে সেখানে টিকে থাকতে। আবাবিল জানে এই মেয়েটার জন্য কিছু করা তার পক্ষে সম্ভব নয়, তবুও সে কুণ্ঠিত। এই কুণ্ঠা বাহির থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ঢেউ খেলে যায়। মনে হলো সে যেন একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খাচ্ছে বারবার। সে মেয়েটার দিকে তাকিয়ে বলল, শোনো মেয়ে, আমি সত্যি চাইলে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু সেটা তোমার যোগ্যতার বাইরে পড়বে, যেখানে টিকে থাকা সহজ নয়। ভুল বুঝো না, তুমি ছোট বলে নয়, ওই পরিবেশটা খুব কঠিন, খুব রুক্ষ। তরুণীর চোখ দুটো ধীরে ধীরে কোমল হয়ে এলো। আপনি যদি সুযোগ না দেন তবে আমি কিভাবে বোঝাবো টিকে থাকতে পারি কিনা? কিন্তু আমি লড়তে জানি। আপনি শুধু দরজাটা খুলে দিন, বাকিটা আমি সামলাবো। আবাবিল এক দৃষ্টিতে তার চোখে তাকিয়ে থাকলো। তার কণ্ঠে যে দৃঢ়তা, আত্মবিশ্বাস, তা যেন কোনো কিশোরী মেয়ের নয়, বহু ঝড় বয়ে যাওয়া এক নারীর। এই প্রথমবার আবাবিলের ভেতর থেকে একটা নরম দীর্ঘশ্বাস বের হয়ে এলো। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, ভেতরে ভেতরে যেন কোনো হিসাব মেলাতে ব্যস্ত। তারপর হঠাৎ এক মুহূর্তের জন্য তার চিন্তার গহীন থেকে একটা বুদ্ধি উঠল। সে মাথা তুলে প্রশ্ন করল, রান্না করতে পারো? তরুণীটি একটু অবাক হলেও তৎক্ষণাৎ মাথা নেড়ে জবাব দিল, জি পারি। আবাবিলের প্রসন্নময় হাসল। তার ঠোঁটের কোণে একটা অনুচ্চারিত স্বস্তি লেগে রইল। তাহলে ঠিক আছে, তোমার কাজ কনফার্ম। আমি তোমাকে একটা ঠিকানা দেব, আগামীকাল সকাল থেকে সেখানে চলে আসবে। কাজ কি করতে হবে সেখানে গিয়ে তোমাকে সব বুঝিয়ে দেওয়া হবে। তরুণীটি বিস্ময় চেপে রেখে শুধু বলল, আচ্ছা। তার কণ্ঠে না ছিল কোনো উল্লাস, কিন্তু ভেতরে ভেতরে স্বস্তি যেন চোখে খেলে গেল। হাসপাতালের সেই ঘন গম্ভীর পরিবেশে একটা নার্স এসে উপস্থিত হয়। চিকিৎসক একবার চোখ তুলে তাকিয়ে ইশারায় ডাকে ডাকলেন। তারপর তরুণীটির দিকে ইঙ্গিত করে বললেন, ওকে সঙ্গে করে নিয়ে যাও, কিছু টেস্ট করতে হবে। আবাবিল তখন চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে তখনও অনির্বাচনীয় এক ভাব। নার্সটির ও ডক্টরের পিছু পিছু তরুণীটি চলে গেল। কিছুক্ষণ আনমনা দাঁড়িয়ে থেকে আবাবিলও তাদের পেছন হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রক্ত পরীক্ষার ঘরে নিয়ে যাওয়া হলো মেয়েটাকে। নার্স ধীরে ধীরে তার হাতের শিরায় সুই প্রবেশ করাতে উদ্যত হলো। আবাবিল খেয়াল করলো মেয়েটির চোখে মুখে অজানা এক আতঙ্ক।
তারপর যখন সুচটা হাতের নরম শিরে ঢুকে গেল, মেয়েটা একবার কেঁপে উঠল, প্রায় শিশুর মতো। আবাবিল তখন ওর এক পাশে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে তার ভেতরে এক অদ্ভুত উদ্দীপন উপলব্ধি হলো। এই মেয়েটা, যাকে বাহির থেকে সে এতটা দৃঢ় আর কঠোর আত্মবিশ্বাসী ভেবেছিল, আসলে ভেতরে একেবারে কোমল, ভীতু আর কাঁপুনি ধরা। রক্ত পরীক্ষার পরে ব্লাড কালেকশন ব্যাগ ধীরে ধীরে পূর্ণ হতে থাকে। আবাবিল চুপচাপ সরে যায় সেখান থেকে। ভিআইপি এক ক্যাবিনের দিকে এগোয়। সেই কেবিন যেখানে শুয়ে আছে তার নিষ্ঠুর বস। এই মুহূর্তে সে নিথর নিস্তব্ধ। নিদ্রার অতলে হারিয়ে থাকার শরীর একদিন ছিল বজ্রঘাতের মতোই, যার উপস্থিতিতে শিউরে উঠত বাতাস, বাক্য থেমে যেত মাঝপথে। আজ সে শুধু এক ক্লান্ত শরীর, ব্যথা জর্জরিত। দুপুরে হঠাৎ করেই তার অ্যাক্সিডেন্টের খবর আসে। লোকেশন ট্র্যাক করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আবাবিল। রাস্তার পাশে বিকৃত হয়ে পড়ে থাকা গাড়িটা দেখে প্রথমে বুঝে যায় গার্ডেলের ধাক্কা খেয়েছে। স্থানীয়রা জানায় কোনো হিংস্র গতির ট্রাক সামনে এসে পড়েছিল। গাড়ি হঠাৎ ব্রেক কষে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্রচণ্ড ধাক্কায় রাস্তার ধারে লোহার বেড়ার সজোরে আঘাত করে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে, কিন্তু মাথার আঘাতে রক্তক্ষরণ হয়েছে ভয়ঙ্করভাবে। কিন্তু এটা যে কেউ ইচ্ছা করে করেছে তা আবাবিল ভালো করেই বুঝতে পারছে। আর মাফিয়া বসের আবার শত্রুর অভাব নাকি? কেবিন থেকে বেরিয়ে আবাবিল এক মুহূর্ত থেমে দুপাশে তাকায়। দরজার দুপাশে দাঁড়িয়ে আছে কালো পোশাকে ঢাকা ৮-১০ জন বডিগার্ড। প্রতিটি যেন একটি জ্বলন্ত দুর্গ। কাঁধে ঝোলানো সিলভার গ্রে রঙের অ্যাসল্ট রাইফেল চকচক করছে স্রেফ হাসপাতালের আলোয়। চোখে কালো সানগ্লাস, তবুও সেই চোখ যেন কাচের আড়াল থেকে অনুপ্রবেশকারের আত্মা ভেদ করে সব পড়ে নিতে পারে। কানের পাশে স্বচ্ছ টিউবের মতো ইয়ারপিস, গলার পাশে ঘেঁষে জড়ানো। তাদের দেহভঙ্গি, দাঁড়িয়ে থাকার ভঙ্গি যেন এক প্রাচীন নিদর্শন। এই সীমা অতিক্রম করা মানেই মৃত্যু সম্ভাবনার স্পর্শে চলে যাওয়া। আবাবিলের কণ্ঠে কঠোর নৃশংসয় নির্দেশ, পাহাড়টা ঠিকঠাক রাখো, যেন কেউ এই রুমে না ঢোকে। রাত নেমেছে শহরের বুক বেয়ে, যেন কোনো বিষণ্ণ জলছাড়ি ধীরে ধীরে আঁধার হয়ে আসছে। লিফটের আলোয় তার ছায়াটা খানিকটা দীর্ঘ হয়। করিডোর পেরিয়ে সে আবার ফিরে আসে সেই তরুণীর কেবিনে। প্রায় ১ ঘন্টা কেটে গিয়েছে। রক্ত নেওয়ার কাজ শেষ। এক নার্স ব্যাগটা নিয়ে চলে গিয়েছে নিঃশব্দে। বিছানায় তখনও শুয়ে আছে সেই তরুণী, চোখ বন্ধ, নিঃশ্বাস ধীর। ক্লান্তির স্পর্শ তার চোখের পাতায় যেন জমে থাকা শিশির। আবাবিল হালকা স্বরে ডাক দেয়। চোখ মেলে তাকায় তরুণী, বালিশে ভর দিয়ে উঠে বসে। বিছানা থেকে পা নামানোর সঙ্গে সঙ্গে মাথায় ঝিম ধরে আসে, চোখে অন্ধকার খেলে যায়। সে কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের ভারসাম্য খুঁজে নেওয়ার চেষ্টা করে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কিন্তু সেই উঠে দাঁড়ানোয় আছে নড়বড়ে এক অভিপ্রায়, যেন শরীর আর সঙ্গী হতে চায় না তার। আবাবিল এগিয়ে আসে, শান্ত স্বরে বলে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। এক মুহূর্ত দ্বিধা করেও মেয়েটা সম্মতি জানায়। সে জানে এই রাতে এই দুর্বল শরীর নিয়ে একা বাসায় ফেরা তার পক্ষে সম্ভব না। আর বাসায় তো তার অসুস্থ মা অপেক্ষা করছে। নিশি ঢেকে ফেলেছে শহরের আকাশ। হেডলাইটের আলো ছড়িয়ে আবাবিলের গাড়ি এসে থামে এক ঘন বসতিপূর্ণ গলির মুখে। চারিপাশে ভাঙাচোরা ভবন, দেওয়ালের গা বেয়ে উঠেছে পুরনো পোস্টার আর আধফাটা বিজ্ঞাপনের স্তর। সে গাড়ির দরজা খুলে দেয়। নিঃশব্দে নামল তরুণীটি। তার চলাফেরায় ক্লান্তি, গাড়ির নরম আলোয় আবছা দেখা যায় তার স্নিগ্ধ ফ্যাকাশে মুখ। আবাবিল ধীরে জিজ্ঞেস করল, তোমার বাসা এইখানে? মেয়েটা মাথা নাড়ল, সংক্ষেপে বলল, জি। তাকে আর বিরক্ত না করে আবাবিল কিছুক্ষণ নীরব থাকলো। তারপর সহজ স্বরে বলল, চলো তোমার বাসা পর্যন্ত পৌঁছে দেই। তরুণী হালকা হেসে মাথা নাড়ল। আরো কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাব, এগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সেই বলেই চলে যেতে লাগলো। আবাবিল চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মনে হলো এতক্ষণে মেয়েটার নামই তো জানা হয়নি। সে একটু এগিয়ে গিয়ে গলার স্বর খানিকটা উঁচু করে ডাকে, এই
এত কিছুর ভেতরে তোমার নামটাই তো জানা হলো না। নাম কি তোমার? মেয়েটার পা থেমে যায়, কিন্তু সে আর পেছন ফিরে তাকায় না। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় তার দীর্ঘ ছায়া পড়ে রাস্তায়। সেই রাস্তার দিকেই চেয়ে আবাবিল শুনতে পায়, সেনরিভা, সেনরিভা বিনতে জাবির। নামটা যেন বাতাসে এক সুরের মতো ভেসে আসে। মেয়েটি আবার হাঁটতে শুরু করে। আবাবিল দেখে তার পায়ের নিচে পড়া ছায়া ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গলির ধোঁয়াটে আধারে। ল্যাম্পপোস্টের শেষ আলোটুকু ছড়িয়ে সেনরিভা মিলিয়ে যায় অদৃশ্যের দিকে। আবাবিল অনেকক্ষণ তাকিয়ে থাকে সেই শূন্য পথের দিকে। কিন্তু সেই সময় হসপিটাল থেকে কল আসে। সে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে ডক্টর জানায়, সেনরিভা গলির এক পুরনো তৃতীয় তলার বাড়ির সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে ওঠে। প্রায় 10 দিন হলো তারা এই বাড়ির দ্বিতীয় তলায় উঠেছে। দোতলার ফ্ল্যাটটি খুব একটা বড় নয়। দুটি ছোট ঘর, একটা রান্নাঘর, এক কোণে সাদামাটা একটা ডাইনিং স্পেস। সবকিছু নির্ভরযোগ্য, তবে বেশ সাদামাটা। মায়ের ঘরের দরজায় ফাঁক দিয়ে উকি দিতেই তার চোখ পড়ল মা প্রতিভা বেগম নামাজে মগ্ন। সেনরিভা থমকে দাঁড়ালো। মুহূর্তে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে এলো তার বুক থেকে। সে ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে আসতেই দেখল তার মা নিচে পাতা তোশকের ওপর বসে আছে। তার পরনে হালকা রঙের শাড়ি, চোখে প্রশান্তির ছায়া। সেনরিভা মায়ের মুখ পানে তাকাতেই বুঝতে পারল তার মা এতক্ষণ চিন্তায় ছিল। সেনরিভা কোনো কথা না বলে মায়ের পাশে গিয়ে তোশকের ওপর শুয়ে পড়ল। মাথাটা মায়ের কোলে রাখে, মায়ের কোমরটা জড়িয়ে ধরে এমনভাবে গুটিয়ে এলো যেন ছোটবেলার চেনা কোনো নিরাপদ আশ্রয় ফিরে গিয়েছে। প্রতিভা বেগম শাড়ির আঁচল দিয়ে মেয়ের ভেজা মুখ চুল মুছে দিতে মৃদু ধমক দিলেন, এত বড় হয়েছিস, তবু চুল ঠিক করে মুছতে শিখলি না? যখন পরের ঘরে যাবি তখন কে এভাবে চুল মুছে দিবি বলতো? সেনরিভা আধ বোঝা চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না মা। আমার সঙ্গে করে তোমাকেও নিয়ে যাব, তখন তুমি মুছে দেবে। প্রতিভা বেগম হাসলেন, তা কি করে হয় পাগলি মেয়ে আমার? তাহলে বিয়েই করব না। হ্যাঁ? মেয়ের এমন পাগলামি দেখে হাসলেন প্রতিভা বেগম। তারপর বললেন, আচ্ছা বাবা, সময় হোক, তারপর দেখা যাবে। মায়ের আঁচলে চুল শুকাতে শুকাতে সেনরিভা চোখ বন্ধ করে ফেলল। বাইরের পৃথিবীর সব শব্দ, ক্লান্তি থেকে আলাদা এই মুহূর্ত। মায়ের কোলে যেন সে সম্পূর্ণ পৃথিবী খুঁজে পায়। বাহিরে কি দরকার ছিল বলে যেন বিকালবেলা বের হলি, আর এখন আসলি, এত দেরি হলো কেন? সেনরিভা ফট করে চোখ মেলে তাকায়। একবার তার মায়ের কোল থেকে মাথা উঠে বসলো। তারপর খুশি মনে বলল, এবার তোমাকে ঠিকমতো ডাক্তার দেখাতে পারবো আম্মু, আর কোনো চিন্তা নেই। প্রতিভা বেগমের মুখ এবার গম্ভীর হয়ে এলো। তুই এত টাকা কোথায় পেলি? এই শহরে তোর চেনা পরিচিত এমন কেউ নেই যে তোকে টাকা দেবে। তাহলে? সেনরিভা জানতো সে যদি সেই ছেলেটার কাছ থেকে টাকা নিয়ে আসতো তো তার মা নানা রকম প্রশ্ন করত, আর সে যত যাই বলুক না কেন তার মা বিশ্বাস করতো না। তখন তার সত্যিটাই বলে দিতে হতো। আর সে যদি বলতো তার রক্ত দান করার বিনিময়ে এই টাকা, তাহলে মা কখনোই নিজে সেই চিকিৎসা করতো না টাকা দিয়ে। তাই তো কাজ চাইলো সেই লোকটার কাছে, কারণ সে তার পোশাক আশাক দেখেই বুঝতে পেরেছিল ইনি বড়লোক কেউ হবে, আর তাদের একটা কাজ দেওয়া অবশ্যই আহামরি কোনো অসুবিধা হবে না। আর ছেলেটাকে দেখে তার ভালোই মনে হলো। সেনরিভা কয়েকবার মায়ের চোখের দিকে তাকিয়ে পাতা ঝাপটালো। তারপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, আমি একটা চাকরি পেয়েছি আম্মু। আমার এক বান্ধবী জোগাড় করে দিয়েছে। তাদের বাসায় যেয়ে শুধু রান্নাবাড়া করতে হবে। সকাল 7টায় যেতে হবে আর আসতে হবে সন্ধ্যা 7টায়। মায়ের কপালে গভীর ভাঁজ পড়ল। তিনি গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, মাত্র কয়েকদিনই তো আসলি ঢাকা শহরে, তার মধ্যে ভার্সিটিতে গিয়েছিস একদিন, তাও ভর্তি হতে, আর এই একদিনই তোর বান্ধবী হয়ে গেল? হ্যাঁ, মেয়েটা অনেক ভালো, আর ভালো মনের আর মিশুক। প্রতিভা বেগম মেয়ের মুখের পানে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে, কিন্তু সন্দেহজনক তেমন কিছুই মনে হলো না। তিনি এবার গভীর এক নিঃশ্বাস ফেললেন। এই বয়সটা তোর হাসার, স্বপ্ন দেখার, পৃথিবীকে আপন করে নেওয়ার।
তোদের মতো মেয়েরা এই সময় সেজে গুজে বেড়ায়, বান্ধবীদের সাথে আড্ডা দেয়, সকাল রাতে মেতে থাকে, কিন্তু তুই তুই তো নিজের জীবনের সব আলো নিভিয়ে শুধু আমার চারিপাশেই ঘুরছিস একটা অসুস্থ ভাঙাচোরা মাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না রে মা। না কোনো শখ পূরণ করতে পারলাম, না কোনো ছোট আবদার পূরণ করতে পারলাম, না একটা কোয়ার ফ্রি জীবন দিতে পারলাম তোকে। শুধু বোঝা হয়ে থেকেছে তোর জীবনে। মরে যাওয়ার পরেও এই অপরাধিনী মাকে মাফ করিস না যেন। সেই ছোটবেলায় যে তো একবার তোর কপালে আগুন লাগিয়েছিলাম, আজও সেই আগুন নেভাতে পারিনি। আমার অক্ষমতা, আমার করা ভুল, মা হয়ে উঠতে না পারা তোর জীবনটাকে পোড়াচ্ছে দিনরাত। বলেই প্রতিভা বেগম ডুকরে কেঁদে উঠলেন। সেনরিভা আর থাকতে পারল না, ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে, শক্ত করে জড়িয়ে ধরল তাকে। তার চোখেও জল চিকচিক করছে, কিন্তু এই মুহূর্তে সে কাঁদলে মাকে কে সামলাবে? নরম কণ্ঠে আবেগ চেপে বলল, আম্মু, এসব কথা বলতে বারণ করেছি না তোমাকে? আবার বলছো? তোমার এসব কথা শুনতে আমার একটুও ভালো লাগে না। তুমি জানো, তুমি যখন আমার পাশে থাকো, তোমার কোলে মাথা রাখি, একটু চোখ বন্ধ করলেই যে শান্তিটা পাই, তার কোনো তুলনা নেই এই পৃথিবীতে। তুমি আমার শক্তি। তুমি পাশে থাকলে আমি সারা পৃথিবীর সঙ্গে লড়তে পারি। তোমার কাছ থেকে আমি কিছুই চাই না, শুধু এতটুকু চাই তুমি আমার পাশে থাকো সব সময়। প্রতিভা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ালেন। তারপর সেনরিভাকে খেতে আসতে বলে রুম থেকে বের হয়ে গেলেন। সেনরিভা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মায়ের চলে যাওয়ার পথে। নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিল সে। বুকটা এখনো ধুকপুক করছে। জীবনে আজ প্রথমবার সে তার মায়ের সঙ্গে এতগুলো মিথ্যে বলল, কিন্তু কি করবে? কোনো উপায় তো ছিল না। অভাব মানুষকে এমন সব কঠিন সত্য বুঝিয়ে দেয় যা কেবল ভুক্তভোগীরাই টের পায়। কয়েকদিন হয়ে গেল, না কোনো টিউশন, না কোনো চাকরির হদিশ মিলছে। হাতে যা কিছু টাকা ছিল তা দিয়ে নতুন বাসায় উঠে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছে। মায়ের ঔষধ কিনতে যেয়ে টাকা প্রায় ফুরিয়ে এসেছে। ভার্সিটিতে ভর্তি হওয়ার দিন তার পরিচয় হয়েছিল একটি মেয়ের সঙ্গে। নাম তার জাজিরা। সহজেই মন জয় করে নেওয়া এক হাসি খুশি মেয়ে, ভালো মনের, সবার সঙ্গে মিশতে পারে সহজে। সেনরিভা একদিন তাকে অনুরোধ করেছিল যদি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে। জাজিরা বলেছিল চেষ্টা করবে, কিন্তু কয়েকদিন ধরে সে ভীষণ বিপদে আছে। তার মাই এখন হসপিটালে। আজ সেনরিভা সেই হাসপাতালে গিয়েছিল জাজিরার মাকে দেখতে। দেখা করে ফিরে আসার সময় হঠাৎ করে এক চমকপ্রদ কথোপকথন কানে আসে, একজন ডক্টর আর একটা ছেলের মধ্যে। ঠিক সেই মুহূর্তে সেনরিভা মাথায় একটা অদ্ভুত কিন্তু অসামঞ্জস্য পরিকল্পনা খেলে যায়। প্রতিভা বেগম আবার খেতে ডাকলেন। সেনরিভা রুম থেকে বের হয়ে গেল। তারপর ডাইনিং স্পেসে পাতা মাদুরের উপর বসলো। যদিও খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু সে জানে মা তাকে না খাইয়ে ছাড়বেন না, তাই কথা না বাড়িয়ে খেতে চলে আসলো। প্রতিভা বেগম সবজি দিয়ে ডাল ভাত মাখিয়ে এক লোকমা মেয়ের মুখের সামনে তুলে দিল। মেয়েটা লাজুক ভঙ্গিতে মুখ বাড়িয়ে নিল খাবারের দিকে। ভাতের এক একটা লোকমা তুলে খাওয়াতে খাওয়াতে প্রতিভা বেগম নরম কণ্ঠে বললেন, শোন মা, কাল সকাল থেকে তোকে কাজে যেতে হবে। জায়গাটা নতুন, অচেনা, তাই একটু সাবধানে চলবি। নিজের যত্ন নিতে শেখ। ব্যাগে প্রয়োজনীয় কটা জিনিস রেখে নিবি, যেই জিনিসগুলো তোকে নিজেকে প্রোটেক্ট করতে সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা, ভালো করে খাওয়া দাওয়া করিস। শরীর ঠিক থাকলে তবে মন দিয়ে কাজ করতে পারবি। মায়ের কণ্ঠে সতর্কতার পাশাপাশি নিঃস্বার্থক ভালোবাসার কোমল পরশ। সেনরিভা খাবার চিবোতে চিবোতে মাথা নেড়ে বলল, আচ্ছা। তারপর আর কয়েক লোকমা ভাত খেয়ে পানি খেয়ে নিল, আর খাবে না। মা তাকে বসে থাকতে দেখে এর কারণ বুঝতে পারলেন। তিনি বললেন, তুই যে ঘুমিয়ে পড়, আজ আমি গুছিয়ে ঘুমাতে যাচ্ছি। সেনরিভা মায়ের কথা নিঃশব্দে সায় দিয়ে উঠে ধীরে পা ফেলল নিজের ঘরের দিকে। ভাত খাওয়ার পর শরীরটা আরো যেন ভারী লাগছে, যেন ভেতর থেকে সব শক্তি টেনে নিচ্ছে কিছু। বিছানায় গা এলিয়ে দিতেই চোখে এলো একটুখানি আরাম। আজ প্রথমবার রক্ত দিয়েছে সে। শরীরটা যেন অভিজ্ঞতায় আর ক্লান্তিতে অবসন্ন।
দুর্বলতা ঘিরে ধরেছে তাকে নিঃশব্দে। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, কিন্তু ঘুমের আগে এক ভাবনাই মাথায় ঘুরতে থাকলো। আগামীকাল কি হবে? অচেনা জায়গা, নতুন কাজ, অজানা মানুষ। এই ভাবনার ভারে চোখের পাতা জড়িয়ে এলো। সেন্ড্রিভা ঘুমিয়ে পড়ল নিঃশব্দে, ক্লান্ত এক আশঙ্কা আর অনিশ্চয়তা বুকে চেপে। আজ প্রায় এক সপ্তাহ হতে চলেছে সেন্ড্রিভা আবাবিলের বাসায় রাঁধুনির কাজ করছে। কাজের পরিবেশে তার কোনো অসুবিধা হচ্ছে না। সকালে এসে চা নাস্তার ব্যবস্থা করে, দুপুরে কখনো রান্না করতে হয়, আবার কোনোদিন হয় না। সন্ধ্যার দিকে রাতের খাবার রান্না করে বাসায় ফিরে যায়। এই তার দৈনন্দিন রুটিন। আবাবিলের সাথেও সেন্ড্রিভার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আবাবিল তাকে নিজের বোনের মতো করেই দেখে, আর সেন্ড্রিভাও তাকে বড় ভাই হিসেবে মানে। প্রথম দিন কাজে এসে সেন্ড্রিভা আবাবিলকে স্যার বলে সম্বোধন করলেও আবাবিল আপত্তি জানিয়ে বলে, আমাকে ভাইয়া বলো। সেন্ড্রিভার শুরুতে একটু অস্বস্তি বোধ করলেও আবাবিলের বারবার বলা শুনে সে আর না করেনি। আজ সেন্ড্রিভার উপর দিয়ে কাজের চাপ একটু বেশি। শুনেছে আবাবিল ভাইয়ের বস আসবেন, ওই দিন যাকে সে রক্ত দিয়েছিল সেই ব্যক্তি। তাই আবাবিল ভাই বাসা থেকে বের হওয়ার আগেই তাকে বেশ কিছু পদ রান্না করতে বলেছে, যার বেশিরভাগই বিদেশি খাবার। রান্না শেষ করে সেন্ড্রিভা এক ঝলক খাবারগুলোর দিকে তাকালো। সাসিমি, ওয়াগ্গো বিফ স্টেক, নিচের সালাদ, শিক কাবাব, গ্রিলড ব্রাঞ্জিনো এবং আরও কয়েকটি পদ সে প্রস্তুত করেছে। কারণ আবাবিল ভাই নিজে এই খাবারগুলো খেতে পারেন না, তাই তার আর বসের জন্যই এমন আয়োজন। ডাইনিং টেবিলে খাবার সাজাতে সাজাতে সেন্ড্রিভা দেওয়াল ঘড়িতে চোখ বুলিয়ে নিল। রাত প্রায় 8:30 বাজতে চলল। সে পকেট থেকে নিজের কম দামের একটা স্মার্টফোন বের করলো। ক্লাস 9-এ পড়ার সময় থেকেই সে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের টিউশনি করাতো। সেই টিউশনির জমানো টাকা দিয়ে ফোনটা কেনা। এই ফোনটা এখন তার রান্নার শিক্ষক। ইউটিউব দেখে দেখে নানান দেশের রান্না শিখেছে, আর সে চায় ভবিষ্যতে এই রান্নাকে ঘিরে কিছু একটা করে তুলবে। রান্নাটা শুধু তার পেশা নয়, এটা তার স্বপ্ন। তাই তো আবাবিল ভাই প্রথম যখন রান্না করার জন্য বলে, তখন অবাক হলেও অনেক খুশি হয়। সেন্ড্রিভা ফোনটা হাতে নিয়ে আবাবিলের একতলা ছাদে উঠে এলো। কয়েকদিন ধরে টিপটিপ বৃষ্টি পড়ছে। বর্ষাকালে এমনটা হওয়া স্বাভাবিক। আবাবিলের এই বাড়িটা শহরের ভেতর হলেও বেশ নিরিবিলি এলাকায়। তার উপর সেন্ড্রিভার ফোনটাও সস্তার। আর আজকের এই বৃষ্টি আর ঘন মেঘের কারণে নেটও ঠিকমতো কাজ করছে না। তাই বাধ্য হয়ে সে ছাদে উঠে এলো মায়ের সঙ্গে কথা বলার জন্য, না হলে মা চিন্তায় পড়ে যাবেন। ছাদে উঠে সে কয়েকবার চেষ্টা করলো কল দিতে। অবশেষে মায়ের ফোন রিসিভ হলো। রিসিভ হতেই সেন্ড্রিভা বলল, আজ বাসায় ফিরতে একটু দেরি হবে, বাসায় একজন ভিআইপি গেস্ট আসবে, আর আবাবিল ভাইয়া বলেছেন উনি আসা পর্যন্ত আমি যেন বাসা থেকে না যাই। মেয়ের কথা শুনে মা একটু চিন্তিত হলেও তার উপর ভরসা আছে। তবুও উদ্বিগ্ন গলায় বললেন, আচ্ছা, তবে খুব বেশি দেরি করিস না যেন। তুই না ফেরা পর্যন্ত মনটা শান্তি পাবে না মা। তারপর সেন্ড্রিভা আরো কয়েকটা কথা বলে ফোন কেটে দিল। কথা বলতে বলতে কখন যে ছাদের একেবারে কিনারায় চলে এসেছে সে নিজেই বুঝে ওঠেনি। কল কেটে সামনের দিকে তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল। বাহিরে আলো আধারের আবছা ভেসে উঠেছে এক বলিষ্ঠ যুবকের অবয়ব। আবাবিল ভাইয়ের বাড়ির পাশের বড় জাম গাছটার নিচে দাঁড়িয়ে সে, গায়ে সাদা শার্ট, তাতে লালচে রক্তের ছিটে ফোটা। এই দৃশ্য দেখে সেন্ড্রিভার শরীরের রক্ত যেন জমে গেল। তার হাঁটু ঠকঠক করে কাঁপতে লাগলো। ছোটবেলা থেকে শুনে এসেছে জাম গাছে নাকি ভূত থাকে, যদিও এসব কখনো বিশ্বাস করতো না। কিন্তু আজ নিজের চোখে যা দেখছে তাতে সন্দেহ আর বিশ্বাসের মাঝে এক অজানা আতঙ্ক জমে উঠল। এই বাসায় তো আবাবিল ভাই ছাড়া আর কেউই থাকে না, আর তার গঠনও তো ছেলেটার মতো অতটা বলিষ্ঠ নয়, এত লম্বাও না। ভয়ে সেন্ড্রিভার হাত কাঁপতে থাকে। এক পর্যায়ে তার ফোনটা হাত থেকেই পড়ে যায় ছাদের মেঝেতে। ঝান করে শব্দ হলো। শব্দ শুনে সেই অচেনা যুবকটি জাম গাছের নিচ থেকে সরে এসে ছাদের নিচে দাঁড়ালো। সেন্ড্রিভার চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সরে যেতে চাইলেও পা যেন আটকে গেল। তার উপর ছাদের এক পাশে ভেজা ও পিচ্ছিল হয়েছে বৃষ্টির কারণে।
গা হাত পা কাঁপতে কাঁপতে নিজের ভারসাম্য হারিয়ে ফেলল সে। পা পিছলে পড়ে গেল ছাদ থেকে। ঠিক সেই মুহূর্তে সেই রহস্যময় যুবকটি হঠাৎ করে হাত বাড়িয়ে সেন্ড্রিভাকে ধরে ফেলল। ঠিক সেই মুহূর্তে ঝুম করে মুষলধারে বৃষ্টি নামলো, যেন প্রকৃতিও থমকে গেল এই ঘটনার সাথে এক অভিমন্ত্রিত সঙ্গীত রেখে। নিচ থেকে কেউ তাকে ধরে ফেলেছে টের পেয়েই সেন্ড্রিভা চমকে চোখ মেলে তাকায়, কিন্তু ঝাপসা বৃষ্টির পর্দায় যুবকটির মুখ স্পষ্ট দেখতে পারল না। তার হৃদস্পন্দন যেন আচমকাই বেড়ে গেল অস্বাভাবিক হারে। ভয়ের মাঝেও হঠাৎ বুঝে ফেলল, যাকে এতক্ষণ ভূত ভেবেছিল সে আসলে রক্ত মাংসের এক মানুষ। এই উপলব্ধি তাকে সামান্য হলেও স্বস্তি এনে দিল। কিন্তু পর মুহূর্তে যুবকটি তাকে ছেড়ে দিল হঠাৎ করেই। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গিয়ে সেন্ড্রিভা ব্যথায় কুঁকিয়ে উঠল। পিঠের নিচে, বিশেষ করে মাজায় প্রচণ্ড ব্যথা অনুভব করল। ঠিক তখনই আবাবিল হাতে ছাতা ছুটে এলো। সেন্ড্রিভাকে এভাবে মাটিতে পড়তে দেখে সে চমকে উঠল। এই পড়লে কিভাবে? আর তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম তুমি অনেক আগেই বাসায় চলে গিয়েছো। বলেই সে ঝুঁকে সেন্ড্রিভার দিকে হাত বাড়ালো। সেন্ড্রিভা কিছুটা ইতস্তত করলেও ব্যথার কারণে শেষমেশ হাত বাড়িয়ে দিল তার দিকে। একা উঠে দাঁড়ানো তার পক্ষে সম্ভব না। আর ঠিক তখনই সেই যুবক এক দৃষ্টিতে সেন্ড্রিভা আর আবাবিলের হাত ধরা দৃশ্যের দিকে তাকিয়ে রইল। কিন্তু তার চোখ দেখে বোঝা যাচ্ছে না তার মধ্যে ঠিক কি চলছে। সেন্ড্রিভা ধীরে উঠে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে আকাশ বিদ্যুৎ চমকে উঠল, সঙ্গে ভয়ানক এক মেঘের গর্জন। বোঝা গেল কাছাকাছি কোথাও বজ্রপাত হয়েছে। ভয়ে সে আবাবিলের পেছনে গিয়ে দাঁড়ালো। একটু সাহস সঞ্চয় করে উকি দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ যুবকের দিকে তাকায়। আবাবিলও যুবকটির দিকে তাকিয়ে কিছু মনে পড়তে হকচকিয়ে গেল। তড়িঘড়ি করে বলে উঠল, স্যার, আপনার তো বৃষ্টির পানিতে সমস্যা, এভাবে ভিজবেন না, চলুন ভেতরে রুমে চলুন। তারপর পাশে দাঁড়িয়ে থাকা সেন্ড্রিভার দিকে তাকিয়ে বলল, তুমি একটা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। সেন্ড্রিভা তখন বুঝে গেল এই মানুষটি আবাবিল ভাইয়ের স্যার। সম্ভবত ফোনে কারোর সঙ্গে কথা বলতে এসেছিলেন, কারণ নিচে পড়ে থাকা সেই যুবকের ফোন দেখে এমনটাই মনে হলো। গায়ে যে রক্তের ছিটে ফোটাও ছিল সেটাও এখন আর নেই। সম্ভবত বৃষ্টির পানিতে ধুয়ে গিয়েছে। আর তার হাত থেকে পড়ে যাওয়া ফোনের শব্দ শুনে হয়তো ছাদের নিচে এসেছিলেন। তবে সেন্ড্রিভা আর বেশি কিছু ভাবতে চাইল না, কারণ যতবার সে ওই যুবকের দিকে তাকিয়েছে ততবার তাকে নিজের দিকে অপলক তাকিয়ে থাকতে দেখেছে। এমনকি চোখের পলকও পড়ছে কিনা তা নিয়েও সন্দেহ হচ্ছিল। অস্বস্তি বোধ করে সে ভেজা ওড়নাটা গুছিয়ে শরীরে জড়িয়ে নিল। তারপর আবাবিলকে আচ্ছা বলে সেখান থেকে চলে গেল। তবে যাওয়ার সময় মনে হচ্ছিল পেছন থেকে কেউ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। দ্রুত পায়ে হেঁটে বাসার ভিতরে ঢুকে সে ব্যাগ থেকে একটা জামা বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। এই বর্ষায় কখন যে কি হয়, কখন ভিজে যায় বা পিছলে যায়, এই ভেবে বাড়ি থেকে বের হওয়ার সময় একটা জামা ব্যাগে ভরে আনে। আজ সেটাই কাজে লাগলো। সেন্ড্রিভা চোখের আড়ালে যেতেই মাফিয়া বস লিওনার ঠোঁট নেড়ে অস্পষ্টভাবে বলল, এত বড় কবে হয়ে গেল? আবাবিল লিওনারের মুখ নড়াচড়া লক্ষ্য স্থির করে বলল, কিছু বললেন স্যার? লিওনার একবার আবাবিলের দিকে তাকিয়ে সরাসরি বলল, সেন্ড্রিভা বিনতে জাবিরকে কাল থেকে আমার বাসায় কাজের জন্য পাঠিয়ে দিস। এমন কথা শুনে আবাবিল এমনভাবে তাকিয়ে থাকলো তার দিকে যেন চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসবে। তার এই প্রতিক্রিয়া লিওনারের মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। হতভাগ আবাবিল বিস্ময় ভরা কণ্ঠে বলল, কিন্তু আমি তো আপনাকে তার নামই বলিনি, আপনি ওর নাম জানলেন কিভাবে? লিওনার কোনো উত্তর দিল না। গাড়িতে উঠে চুপচাপ সেখান থেকে চলে গেল। আবাবিল তাকে আটকাতে চাইলেও পারেনি। ততক্ষণে লিওনার দৃষ্টি সীমানার বাইরে। আবাবিল নির্বাক দাঁড়িয়ে রইল। স্যারের আচরণ তাকে অবাক করে দিল। এই অদ্ভুত পরিবর্তনের অর্থ তার বোধগম্য হলো না। সেদিন ডক্টর ফোন করে জানালেন তার বসের জ্ঞান ফিরেছে। পরদিন স্যার হসপিটাল ছেড়ে চলে আসেন। জানা গেল যেই লোকটা স্যারের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল সে লিও কোম্পানির ম্যানেজার, এক প্রতারক যে তাদের কোম্পানির কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এখন লিওনার স্যার অফিসে যাতায়াত করছে, তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে হয়তো স্যারকে হত্যা করতে চেয়েছিল।
কিন্তু আজ লিওনার্ড স্যার নিজেই তাকে ধরে ফেললেন এবং বেইমানির জন্য তাকে খুন করে ফেললেন। গত কয়েকদিন ধরে আবাবিল নিজ বাসায় সেন্ড্রিভার হাতের চমৎকার রান্না খাওয়া দাওয়া করে তার বসকে বলে, কিন্তু সে রাজি হয় না। এমনকি সে এটাও বলে সেই মেয়েটা আপনাকে রক্ত দিয়েছিল, তবুও সে রাজি হয় না। আজ সকালে বাসা থেকে বের হওয়ার আগেই সে মনে স্থির করে নেয় যেভাবেই হোক আজ লিওনার্ড স্যারকে তার বাসায় নিয়ে আসবে। অনেক অনুরোধ, অনেক রকমের বোঝানো পড়ানোর পর সে স্যারকে রাজি করাতে সক্ষম হয়। কিন্তু হঠাৎ কি হয়ে গেল বুঝে উঠতে পারল না আবাবিল। তার মনে প্রশ্ন জাগলো, সেন্ড্রিভা আর লিওনার্ড স্যারের কি আগে থেকে একে অপরকে চিনত? এদিকে সেন্ড্রিভা ব্যাগ হাতে বাসা থেকে বের হয়ে এলো। মনটা ভারাক্রান্ত। কষ্ট করে জমানো টাকায় কেনা ফোনটা ছাদে পড়ে 3 টুকরো হয়ে গিয়েছে। সারাতে অনেক টাকা লাগবে, আর সারালে সেটা আগের মতো চলবে কিনা সেটাও অনিশ্চিত। ভাইয়া, অনেক রাত হয়েছে, আমি চলে যাই। সেন্ড্রিভার কথায় আবাবিল চিন্তার জগৎ থেকে ফিরে এলো। পিছন ফিরে তাকালো। শোনো তো, লিওনার আর তুমি কি আগে থেকে একে অপরকে চেনো? সেন্ড্রিভা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, লিওনারকে? আবাবিল বুঝে গেল সেন্ড্রিভা তার বসকে চেনে না। কিছুক্ষণ আগে যে যুবকটি এখানে ছিল উনি আমার লিওনার স্যার। সেন্ড্রিভা ধীর স্থিরভাবে বলল, ও আচ্ছা, তবে না, আমি চিনি না। একটু চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর চিনতেও চাই না, কি বজ্জাত লোক একটা, আমাকে কি নিষ্ঠুরভাবে ফেলে দিল। বলেই মুখটা গম্ভীর করে গাল ফুলিয়ে রইল। আবাবিল চমকে গিয়ে চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, হুস, এমন কথা মুখে বলা তো দূরের কথা, মনে ভাবাও বিপদ। তিনি খুব ভয়ঙ্কর মানুষ। আর শোনো, কাল থেকে তোমাকে তার বাসায় কাজে যেতে হবে। না ভাইয়া, আমি যাব না। আজ প্রথম দেখা, আর এত বড় একটা ঝামেলা, এরপর কি হবে আল্লাহ জানে। আমি আর তার সামনে যেতে চাই না। ইনোসেন্ট মুখ করে বলল সেন্ড্রিভা। তার এমন শিশুসুলভ অভিব্যক্তি দেখে আবাবিলের হাসি পেতে লাগলো, কিন্তু সে নিজেকে সংবরণ করে গম্ভীর মুখে বলল, তুমি কি চাও, তোমার এই ভাইয়ের চাকরি চলে যাক? সেন্ড্রিভা ঋণাত্মকভাবে মাথা নেড়ে বলল, না। এটা শুনে আবাবিল খুশি হলো। তারও সেন্ড্রিভাকে যেতে দেওয়ার ইচ্ছে নেই, কিন্তু মাফিয়া বস লিওনার্ড স্যার যখন বলেছে, সেখানে না শোনারও উপায় নেই। সে মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, তাহলে কাল থেকে বসের বাসায় চলে যাবে। আমার থেকে সেখানে ভালো মাইনে পাবা। আর যদি স্যারের চরিত্র নিয়ে সংসার কাজ করে, তো আমি বলবো স্যার এই দিক দিয়ে একেবারে খাঁটি ডায়মন্ড। তার বাসায় কাজ করতে যাওয়ার ইচ্ছা ছিল না সেন্ড্রিভার, মন থেকে সায় দিচ্ছিল না। তবুও শেষমেশ নম্র সুরে বলল, আচ্ছা। আবাবিলের মুখে তৃপ্তির ছায়া ফুটে উঠল। সে বলল, দাঁড়াও, আমি গাড়িটা বের করে আনছি। বলেই আবাবিল গ্যারেজ থেকে গাড়ি বের করে আনলো। সেন্ড্রিভা আর কিছু না বলে নিঃশব্দে গাড়িতে উঠে বসলো। এত রাতে রাস্তায় গাড়ি পাওয়া মুশকিল, এই কথা ভেবে তার মনে একরকম স্বস্তি হলো যে অন্তত আবাবিল ভাইয়ের সঙ্গে নিরাপদে আর তাড়াতাড়ি বাসায় পৌঁছানো যাবে। নিস্তব্ধ গভীর রাত, শহরের ব্যস্ততা থেমে গিয়েছে অনেক আগেই। বাইরে কেবল দূরের একটানা ঝিঝির ডাক, আর জানালার কাছে বৃষ্টির বিন্দু ছাড়া আর কোনো শব্দ নেই। একটা আধুনিক ধূসর টাইলসে মোড়া ওয়াশরুমের ভেতর নীরব বাতির আলো স্নিগ্ধ হয়ে উঠেছে পরিবেশ। বাথটাবের হালকা গরম পানিতে বসে আছে এক সুদর্শন বলিষ্ঠ যুবক, অর্ধনগ্ন অবস্থায়। 2 হাত উপরের প্রান্তে ভর দিয়ে পেছন দিকে হেলে পড়েছে তার শরীর। তার চোখে নিঃশেষিত বিষাদের ছায়া, মুখে স্থির এক অভিব্যক্তি। বুক খোলা, ভেজা চুল গড়িয়ে পড়ছে কপালের ওপর। বা হাতে ধরা একটা হুইস্কির বোতল, যেটা মাঝে মধ্যে ঠোঁটে নিয়ে সে নিঃশব্দে চুমুক দিচ্ছে, যেন প্রতিটা চুমুকেই সে নিজের অতীতকে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে ধীরে ধীরে। তার বুক জুড়ে বিস্তৃত এক ভয়ঙ্কর ট্যাটু। বাম বুক থেকে কাঁধ পর্যন্ত বিস্তৃত এই ট্যাটুতে প্রথমেই চোখে পড়ে এক গর্জনরত সিংহের মুখ। সিংহটি যেন বাস্তব, যেন তার বুকের ভেতর থেকে আওয়াজ করে উঠছে হুঙ্কার করে, যে আওয়াজে থরথর করে কাঁপিয়ে দিতে পারবে সাহসী হৃদয়কেও। তার চোখ দুটি ক্ষিপ্ত, আগুনের জ্বালা, প্রতিশোধে পুড়ে যাওয়া, আত্মমর্যাদায় দীপ্ত। কিশোরের সূক্ষ্ম রেখা থেকে শুরু করে মুখের প্রতিটা ভাঁজ এমন নিখুঁত, যেন চামড়ার নিচে লুকিয়ে আছে জীবন্ত এক সিংহ।
সেই সিংহের নিচে বুকের ঠিক মাঝ বরাবর ধীরে উঠে এসেছে এক বিষাক্ত বিছা। তার কর্কশ দেহের প্রতিফলিত হচ্ছে নিঃশব্দ প্রতিশোধের ছবি। তার লেজ উঁচু, তীক্ষ্ণ হুল ঠিক যেন ছোবল দেওয়ার আগ মুহূর্তে জমে থাকা বিষের মতো প্রস্তুত। মনে হচ্ছে কেউ তার সীমার মধ্যে ঢুকলে সে ছাড়বে না। এই বিছা যেন নিঃশব্দ সতর্ক হুঁশিয়ারি, নীরব স্থির কিন্তু প্রাণঘাতী। এদের উভয়ের উপরেই যুবকের ঘাড়ের নিচে আঁকা হয়েছে এক আশ্চর্য ফিনিক্স পাখির ট্যাটু, যেন আগুনের ডানা মেলে উড়ে যাচ্ছে আকাশের দিকে। লাল কমলা সোনালী রঙের মিশ্রণে সেই ডানার প্রতিটা পলকে ছড়িয়ে আছে আগুনের শিখা, আর শেষ প্রান্তে কালো রেখার সূক্ষ্ম খেলা, যেন আগুনের ছায়ে ঝলসে ওঠা জীবন পথ। ফিনিক্সের চোখ ঝলমলে এক দৃঢ়তা, যা অতীতে হারানো যন্ত্রণা, বর্তমানের দহন আর ভবিষ্যতের পুনর্জন্মকে একত্র করে। এই ট্যাটু তার শরীরে নয়, তার অস্তিত্বের উপখ্যান। এই ট্যাটু যেন নিছক কোনো নকশা নয়, এটা তার ভেতরে যুদ্ধ, ক্ষত আর ফিরে আসার গল্পের প্রতিচ্ছবি। অশান্ত অতীতের মধ্য থেকে নিজেকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকার যেন স্থায়ী হয়ে গেঁথে গিয়েছে তার চামড়ার উপর, সেই পাখির অগ্নিময় ছায়ায়। এই তিন প্রকৃতির, সিংহ, বিছা আর ফিনিক্স পাখি, তিনটি সত্তার অভ্যন্তরীণ যুদ্ধ। বাহিরের দুনিয়ায় সে সিংহ, রাজত্বকারী, অহংকারী, অজেয়। ভেতরে সে বিছা, শান্ত, নিঃশব্দ, কিন্তু একবার দংশন করলে মৃত্যু নিশ্চিত। আর মাঝখানে তার অস্তিত্বের গভীরে সেই ফিনিক্স, ভস্ম হয়ে ফিরে আসা এক আশ্চর্য আত্মা, যাকে ধ্বংস করে থামানো যায় না। এই ট্যাটুগুলো কেবল তার শরীরে নয়, তার জীবন, যন্ত্রণা, অহংকার, প্রতিশোধ আর পুনর্জন্মের মতো ধ্বংসের পর আবার উঠে দাঁড়ানো অদৃশ্য মানচিত্র, যা সে বয়ে বেড়াচ্ছে নীরবে, হুইস্কের প্রতিটি চুমুকে আর নিঃশ্বাসে প্রতিটি ভারে। তার চোখের সামনে ভেসে উঠল ঘণ্টাখানেক আগের দৃশ্যটা, একেবারে যেন সেই দৃশ্যটা কোনো সিনেমার দৃশ্য। সেই চোখ, সেই মুখ একটুও বদলায়নি, কেবল শরীরটা আগের মতো স্বাস্থ্যবান নয়, এখন অনেকটাই রোগা আর ক্লান্ত। তবু ভয় পাওয়ার ভঙ্গিটা ঠিক আগের মতোই, অন্য একজনের আড়ালে নিজেকে লুকাতে চাওয়া সেই চেনা কৌশল। তার চোখ মুখ কেমন যেন শক্ত হয়ে কঠিন হয়ে উঠল। হঠাৎ হাতে ধরা হুইস্কির বোতল এক চুমুকে শেষ করে দেওয়ালের দিকে সজোরে ফেলল। কাঁচের শব্দে ঘরটা কেঁপে উঠল। এরপর দুই হাত দিয়ে নিজের চুল শক্ত করে চেপে ধরল। বুকের ভেতরে এত বছর ধরে জমে থাকা সেই আগুনটা যেন এখনই ফেটে বের হয়ে আসতে চাইছে। কিন্তু সে জানে, এই আগুন যদি একবার বের হয়ে আসে তবে সবকিছু ছারখার হয়ে যাবে, সব ভস্ম। আর সে সেটা চায় না। সে চায় যেমন সে পড়ছে তেমনি তারাও একটু একটু করে পুড়ে মরুক, নিঃশব্দে, ধীরে ধীরে। বাথটাবের পানিতে শরীরটা এলিয়ে দিল সে। চোখ দুটো আধার, বন্ধ, ঠোঁটের কোণে ক্লান্তির ছায়া। হালকা আলো পড়ে তার ভিজে চুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে পানি। হঠাৎ ঠোঁট নাড়িয়ে অস্পষ্ট গলায় বিড়বিড় করে বলল, মিস মিস সেনরিভা বিনতে জাবিদ, আর ইউ রেডি ফর টুমোরো? তার কণ্ঠে যেন এক অদ্ভুত ঠান্ডা, তারপর ফেটে পড়ল এক বিকট হাসিতে। কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, বরং তাতে ছিল এক ধরনের হিংস্র উন্মাদনা, পশুর মতো হাহাকার, যেন ছিঁড়ে খাওয়ার আগ মুহূর্তে কোনো শিকারীর উল্লাস। বাথটাবের চারিপাশে সেই হাসির প্রতিধ্বনিতে কেঁপে উঠল, আর ঘরের বাতাস ভারী হয়ে উঠল অনিশ্চয়তা আর আতঙ্কে।